Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform, Pharma IQ. আমরা আলোচনা করছিলাম জিলেট 2024-এর কোশ্চেন পেপার, যেখানে অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 3, যেখানে থাকছে 61 to 80 অবধি কোশ্চেন। আমরা ডিটেল এক্সপ্লেনেশনের মাধ্যমে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন নাম্বার 61, হোয়াট ইজ দ্য সাইজ রেঞ্জ অফ মাইক্রোস্ফিয়ার? সাইজ রেঞ্জ মাইক্রোস্কোপি করা হয়, যেটা একটা টেকনিক অফ মাইক্রোমেট্রিক্স। কিসের টেকনিক? মাইক্রোমেট্রিক্স থেকে কোশ্চেন যেটা কিন্তু দেখা যাচ্ছে, আমরা অলরেডি আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি ওই ভয়েড পেজ, বাল্ক ভলিউম, এ সমস্ত জিনিস। তো সেরকমই মাইক্রোমেট্রিক্সের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, যেখানে আমরা মেজারমেন্ট করি বিভিন্ন সাইজ। স্মল পার্টিকেল, যেখানে এখানে পার্টিকেলের কোনো শেপ থাকে না, ইরেগুলার শেপের হয়ে থাকে, তো তার সাইজ ডিটারমিনেশন করা হয়। তার সাইজ, তার ভলিউম, তার সারফেস এরিয়া, এ সমস্ত ডিটারমিনেশন করা হয়। যে সমস্ত টেকনিক ইউজ করে সেগুলো আমরা এখানে আলোচনা করে থাকি। তো মেনলি কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি হয়ে থাকে, কিছু ড্রাইভড প্রপার্টি হয়ে থাকে। কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি হয়ে থাকে, আর কিছু ড্রাইভড প্রপার্টি হয়ে থাকে। ড্রাইভড প্রপার্টি, আমরা ড্রাইভ প্রপার্টি নিয়ে অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে আলোচনা করেছি, যেখানে দেখেছি পোরোসিটি, ডেনসিটি, বাল্কিনেস, ভয়েড ভলিউম, বাল্ক ভলিউমের সমস্ত জিনিস। তো আর একটা জিনিস আছে ফান্ডামেন্টাল প্রপার্টি। এই ফান্ডামেন্টাল প্রপার্টির মধ্যেই আসে পার্টিকেল শেপ, পার্টিকেল ভলিউম, পার্টিকেল নাম্বার, পার্টিকেল সাইজ, সারফেস এরিয়া, এই সমস্ত কনসেপ্ট। তো এগুলো ডিটারমিনেশন করবে কী করে? তার জন্যে বিভিন্ন টেকনিক ইউজ করা হয়, যেমন মাইক্রোস্কোপি করা হয়, সিভিং টেকনিক আছে, তার সাথে বিভিন্ন সেডিমেন্টেশন টেকনিক, আর কন্ডাক্টিভিটি, এরকম টাইপের টেকনিক ইউজ করা হয় মেনলি। তো এই মাইক্রোস্কোপির আন্ডারে বিভিন্ন রকম মাইক্রোস্কোপ ইউজ করা হয়, যেমন লাইট মাইক্রোস্কোপ, অপটিক্যাল মাইক্রোস্কোপ। সেরকম অপটিক্যাল, এই দুটো মেনলি কমন। অপটিক্যাল মাইক্রোস্কোপ, যেখানে সাইজ রেঞ্জ কত থাকে? 0.2 to 100 মাইক্রোমিটার। আর একটা থাকে আমাদের, যেটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ নয়, লাইট মাইক্রোস্কোপ, যেখানে ইউজ করা হয় 1 to 100 মাইক্রোমিটার। ক্লিয়ার? তো এখানে মাইক্রোমিটারগুলো বোস করানো হয় না, টাইপিং মিস্টেক, বোস করি নাও। তো অপশানে মাইক্রোস্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে অপশানের মধ্যে ম্যাচ খাচ্ছে এই অপশানটা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1 to 1000 মাইক্রোমিটারের মধ্যে রেঞ্জ থাকে, যেখানে আমরা ইউজ করে থাকি 2D মেজারমেন্ট করে থাকি। 2D মানে কেবলমাত্র লেন্থ আর ব্রেড মেজারমেন্ট করে থাকি, থিকনেসটা মেজারমেন্ট করতে পারি না। বুঝা গেল? সেরকম সিভিং টেকনিক তোমরা নাম শুনেছ, বিভিন্ন রকম ডিসেন্ডিং অর্ডারে রাখা থাকে। সিভিং কোন টেকনিকে রাখা থাকে? ডিসেন্ডিং মানে কি? ডিসেন্ডিং মানে লার্জ থেকে স্মলের দিকে যেতে থাকে, সিভিং টেকনিক ইউজ করা হয়। যেরকম সেডিমেন্টেশন ভলিউম মেজারমেন্ট করার জন্য কোন ইকুয়েশন ইউজ করা হয়? মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, স্টক ইকুয়েশন।
সেডিমেন্টেশন তাহলে মেজারমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? স্টোক ইকুয়েশন। ক্লিয়ার? সেরকম কন্ডাক্টিভিটির টেকনিক ইউজ করা হয়, যেখানে ইউজ করা হয় একটা মোস্ট ইম্পর্টেন্ট মেথড, সেটা হচ্ছে কাউল্টার কারেন্ট মেথড। কাউল্টার কারেন্ট মেথড, যেই মেথডের সাহায্যে কি মেজারমেন্ট করা হয়? পার্টিকেল সাইজ অ্যান্ড পার্টিকেল ভলিউম। পার্টিকেল সাইজ অ্যান্ড পার্টিকেল ভলিউম। ক্লিয়ার? আর পার্টিকেল সারফেস এরিয়া, পার্টিকেল সারফেস এরিয়া মেজারমেন্ট করা হয় কি দুটো টেকনিক ইউজ করা হয়। দুটো টেকনিকের নাম হচ্ছে অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন মেথড, আর একটা মেথড হচ্ছে, সেই মেথডের নাম হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি মেথড। এয়ার পারমিয়াবিলিটি মেথড, পারমিয়াবিলিটি মেথড, যেখানে মেনলি ইউজ করে দুটো গ্যাস, নাইট্রোজেন অ্যান্ড হিলিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। ফান্ডামেন্টাল প্রপার্টি, ড্রাইভড প্রপার্টি আজকে বলছি না, অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। তো ফান্ডামেন্টাল প্রপার্টির মধ্যে পার্টিকেল লেন্থ, ওয়েট, তার সাইজ, পার্টিকেল ভলিউম, সারফেস এরিয়া, এই সমস্ত মেজারমেন্ট করায়। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোস্কোপি। দেখতে পেলাম মাইক্রোস্কোপির সাথে মেনলি আমরা লেন্থ আর কি মেজারমেন্ট করি? ওয়েট, কিন্তু তার আমরা থিকনেসটা মেজারমেন্ট করতে পারি না। সিভিং টেকনিক দেখেছি, যেখানে পার্টিকেল সিভিং রাখা হয় ডিসেন্ডিং অর্ডারে। একটু পরে একটা কোশ্চেন আসবে, সেখানে আমরা সিভিং নিয়ে ডিসকাস করব। মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড এমসিকিউ, যে স্টোক ইকুয়েশন কিসে ইউজ করা হয়? সেডিমেন্টেশন ক্যালকুলেশন করার জন্য স্টোক ইকুয়েশন ইউজ করা হয়, মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড এমসিকিউ। তার সাথে কাউল্টার কারেন্ট ইকুয়েশন কিসের জন্য ইউজ করা হয়? পার্টিকেল সাইজ, পার্টিকেল ভলিউম মেজারমেন্ট করার জন্য, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ হলো। আর সারফেস এরিয়া মেজারমেন্ট করার জন্য অ্যাডজর্পশন মেথড অ্যান্ড এয়ার পারমিয়াবিলিটি মেথড, যেখানে এয়ার পারমিয়াবিলিটি মেথডে দুটো গ্যাস ইউজ করে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। বুঝে গেল? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা গেছে এখান থেকে, তো ভালো করে রিভিশন করে নাও। তো এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? অপশান এ, 1-1000 মাইক্রোমিটার। নেক্সট কোশ্চেন, অ্যাপোপ্টোসিস ইজ। অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম এবং কন্ট্রোল ওয়েতে সেল ডেথ করাকে বলে অ্যাপোপ্টোসিস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের বডিতে সবসময় সেল যেমন ডেথও হয়, সেরকম সেল ডিভিশনও হতে থাকে। যে একটা সেলের লাইফ পিরিয়ড আছে, সেল ডিভিশন হয়, আবার সেল ডেথ হয়ে যায়। কন্টিনিউয়াস এই প্রসেস সবার বডিতেই হতে থাকে নর্মালি। অ্যাপোপ্টোসিসও যেমন হয় প্রোগ্রাম এবং কন্ট্রোল ওয়েতে সেল ডেথ হতে শুরু করে, সেরকম সেল ডিভিশনও হয়, প্রপার ওয়েতে সেল ডিভিশনও হয়। কিন্তু যখনই এই কন্ডিশনগুলো অ্যাবনর্মালে চলে যাচ্ছে, যারাও অ্যাবনর্মালভাবে সেল ডেথ করছে বা অ্যাবনর্মালভাবে সেল গ্রোথ করছে, সেগুলোকে কী বলা হয়? সেগুলোকে অ্যাবনর্মাল কন্ডিশন বলা হয়। যেমন যদি অ্যাবনর্মালভাবে সেল ডেথ করতে শুরু করে, আনকন্ট্রোল ওয়েতে যদি সেল ডেথ হতে শুরু করে, সেই কন্ডিশনকে কী বলা হবে? নেক্রোসিস বলা হবে। যখন আনকন্ট্রোল ওয়েতে সেল ডেথ হতে শুরু করে, বিভিন্ন কারণে হতে পারে, কোনো ইনফেকশনের কারণে হতে পারে, বিভিন্ন রেডিয়েশনের কারণে হতে পারে, ইনজুরির কারণে হতে পারে। বুঝা গেল? আর যখন সেল ডিভিশন হতে থাকে, নর্মালি সেল ডিভিশন হয়, আমরা পড়েছি সেল ডিভিশনের বিভিন্ন প্রসেস, মাইটোসিস, মিওসিস, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ডিএনএ সিনথেসিস, বিভিন্ন রকম সেল সাইকেল আছে আমরা পড়েছি, যেখানে G1, S, G2, M, বিভিন্ন ফেজে সেল ডিভিশন হতে থাকে। কিন্তু যখন এই সেল ডিভিশন আনকন্ট্রোল হতে শুরু করে, সেই কন্ডিশনকে আমরা কী বলি? ক্যান্সার বলে থাকি। তাহলে ক্যান্সার বলে থাকি। তো ক্যান্সার দু রকমের টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে বিনাইন ক্যান্সার, আর একটা ক্যান্সার হচ্ছে ম্যালিগন্যান্ট। অ্যাকচুয়ালি ক্যান্সার বলা ভুল হবে। তো
বিনাইন যেটা সেটা হচ্ছে ক্যান্সার বলা ভুল হবে এটাকে, কারণ এটা জাস্ট নর্মাল একটা জায়গাতে সেল ডিভিশন হয়ে জাস্ট কিছু সেল এক জায়গায় ডিভিশন হয়ে গেছে একটার উপরে, তো জায়গাটা টিউমারের মতন হয়ে গেছে, এটা টিউমার কন্ডিশন। এখানে কোনো মেটাস্ট্যাসিস হয় না, মেটাস্ট্যাসিস হয় না। কিন্তু এইখানে যে সেল ডিভিশন হয়েছে, সেলগুলো গ্রোথ করছে, সেই সেল গ্রোথ সেলগুলো যদি ব্লাড সার্কুলেশনে মিশে অন্যান্য পার্টে যেতে থাকে বডির, যেই কন্ডিশনটাকে কী বলে মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস মানে কি মুভমেন্ট, সেলের মুভমেন্ট হওয়া। তো যদি মেটাস্ট্যাসিস হয় তাহলে সেই কন্ডিশনটাকে বলে ম্যালিগন্যান্ট। যদি মেটাস্ট্যাসিস হয়, মেটাস্ট্যাসিস যদি মেটাস্ট্যাসিস মেটাস্ট্যাসিস যদি মেটাস্ট্যাসিস হয় সেই কন্ডিশনটাকে বলা হয় ম্যালিগন্যান্ট। এটাকে কি বলা হয় টিউমার। এখানে কোনো ক্যান্সার হয় না, কিন্তু এই কন্ডিশনটাই যখন মেটাস্ট্যাসিসে পার্টিসিপেট করে সেই ক্ষেত্রে ক্যান্সার হয়, যেটাকে বলে ম্যালিগন্যান্ট, যেটা হচ্ছে অরিজিনাল ক্যান্সার। অরিজিনাল ক্যান্সার, ক্যান্সার যেই জায়গাতে হয়, যেমন সার্কোমা হয়, কার্সিনোমা হয়, আমাদের লিম্ফোমা হয়, বুঝলো। সার্কোমা বলতে বোন ক্যান্সার, কার্সিনোমা বলতে সেলের ক্যান্সার, আবার লিম্ফোমা বলতে ইমিউন সিস্টেমের ক্যান্সার। তো ক্যান্সার আবার বিভিন্ন রকম টাইপ হয়ে যায়, সেটা পরের বিষয়। তো আপাতত এই কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করি। অ্যাপোপ্টোসিস তাহলে কাকে বলা হয়? প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম এবং কন্ট্রোল ওয়েতে সেল ডেথ হওয়ার প্রসেসকেই বলা হয় অ্যাপোপ্টোসিস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে লিগনিফাইড ট্রাইকমস আর প্রেজেন্ট ইন। লিগনিফাইড ট্রাইকমস কোথায় প্রেজেন্ট থাকে? নাক্স ভূমিকার মধ্যে প্রেজেন্ট থাকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাক্স ভূমিকা সম্পর্কে আমরা দেখে নিই। নাক্স ভূমিকা যার সিনোনিম কি? ক্রোফিগ সিড। কোথা থেকে অবটেন্ড হয়? অবটেন্ড ফ্রম ড্রাইড রিপ সিড অফ স্টেচিনাস নাক্স ভূমিকা, যার ফ্যামিলি লিগোনেসি। কী কী কেমিক্যাল কনস্টিটিউট পাওয়া যায়? স্ট্রিচিন পাওয়া যায়, ব্রুসিন পাওয়া যায়, যেটা ডগ পয়জনে ইউজ করা হয়। তার সাথে এটা তো একটা গ্লাইকোসাইড, এটা একটা আমাদের অ্যালকালয়েড, এটা হচ্ছে আমাদের ইন্ডল অ্যালকালয়েড। তো অ্যালকালয়েড, কিন্তু এই অ্যালকালয়েড থেকে কিন্তু একটা গ্লাইকোসাইড পাওয়া যায়, সেই গ্লাইকোসাইডের নাম হচ্ছে লোগ্যানিন গ্লাইকোসাইড। বোঝা গেল? ইউজ কিসে হয়? বিটার স্টোমাটাইটিক বা টনিক, সিএনএস স্টিমুল্যান্ট হিসাবে ইউজ করা হয়, রেসপিরেটরি স্টিমুল্যান্ট হিসাবে ইউজ করা হয়। এপিডার্মিস কনসিস্ট অফ স্ট্রংলি থিঙ্কড অ্যান্ড পিটেড অ্যান্ড লিগনিফাইড ট্রাইকমস। তাহলে এপিডার্মিসের মধ্যে এদের প্রেজেন্ট থাকে লিগনিফাইড ট্রাইকমস, এটা আমাদের কোশ্চেনে দেখা গেল। আর কি এখানে প্রেজেন্ট থাকে? এন্ডোস্পার্ম প্রেজেন্ট থাকে। এন্ডোস্পার্ম কি হয়? থিক হয়ে থাকে। এবং ওয়েল্ড পলিহাইড্রাল, যেখানে কি প্রেজেন্ট থাকে? আনলিগনিফাইড সেল উইথ প্লাসমোডেসমা অ্যান্ড ওয়েল গ্রাউন্ডস। এপিডার্মিসে লিগনিফাইড ট্রাইকমস, এন্ডোস্পার্মে আনলিগনিফাইড সেল উইথ প্লাসমোডেসমা প্রেজেন্ট থাকে। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। আর ইন্ডোল অ্যালকালয়েড, যেটা আমি বললাম নাক্স ভূমিকা একটা ইন্ডোল অ্যালকালয়েডের এক্সাম্পল। তো এই সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট নাক্স ভূমিকা রিলেটেড তোমরা পড়েছো ফার্মাকোগনোসিসে, সেখান থেকে এই টাইপের কোশ্চেন দেখা যায়। আচ্ছা, বাকি অপশানগুলো দেখে নেওয়া যাক। সেনা কাকে বলে? সেনা সিনোনিম কি? সেনাকি পাত্তি। সেনা কোথা থেকে অবটেন্ড হয়? ড্রাইড লিভলেটস থেকে অবটেন্ড হয়। সেনা দু টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে কি ইন্ডিয়ান সেনা, আর একটা হচ্ছে আমাদের আলেকজান্ডার সেনা। দুটোরই বায়োলজিক্যাল নাম মনে রাখতে হবে। ইন্ডিয়ান সেনার বায়োলজিক্যাল নেম ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া, আর আলেকজান্ডার সেনার বায়োলজিক্যাল নেম ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া। মনে থাকবে? ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া। ফ্যামিলি কি? লিগোমেনেসি ফ্যামিলির ড্রাগ।
এখান থেকে কী কী পাওয়া যায়, বিভিন্ন সিনোসাইড এবিসি পাওয়া যায়, সিনোসাইড এ বি সি ডি, তার সাথে কি পাওয়া যায়, ইমোডিন পাওয়া যায়। বুঝা গেল? কিসে ইউজ করা হয়, ল্যাক্সেটিভ ক্যাথারটিক হিসাবে ইউজ হয়। বুঝা গেল? এর অ্যাডাল্টেটেড কি পাওয়া যায়, অ্যাডাল্টেটেড সেনা, যেমন ডগ সেনা, পালথ সেনা, বুঝা গেল? যেগুলো অ্যাডাল্টেটেড সেনা, মানে মিক্স করে দেওয়া হয় এদের সাথে, যেগুলো করা উচিত নয়, বিজনেসের জন্য অনেকে করে থাকে। নেক্সট হচ্ছে বেলেডোনা। বেলেডোনা কোথা থেকে পাওয়া যায়, এর হচ্ছে সিনোনিম খুবই ইম্পর্টেন্ট, ডেডলি নাইট সিড বলা হয়, ডেডলি নাইট সিড সিনোনিম। কোথা থেকে অবটেন্ড হয়, এটা ট্রোপেন অ্যালকালয়েডের মধ্যে পড়ে, বুঝা গেল? ট্রোপেন অ্যালকালয়েড যেটা অবটেন কোথা থেকে হয়, দুটো জায়গা থেকে অবটেন্ড হয়। অবটেন হয়তো ড্রাইড লিপ থেকে তো অবটেন হয়, কিন্তু মানে নেম দুটো আছে, সেটাই বলতে চাইছি আমি। একটা হচ্ছে এখানে যেমন দেখলাম ইন্ডিয়ান আর আলেকজান্ডার, এখানে হয় ইন্ডিয়ান আর ইউরোপিয়ান, ইন্ডিয়ান আর ইউরোপিয়ান। ইন্ডিয়ান সেনার ক্ষেত্রে কী হয়, অ্যাট্রোপা অ্যাকুমিনাটা, আর কি হয়, ইউরোপিয়ান সেনার ক্ষেত্রে নাম কি হয়, অ্যাট্রোপা বেলেডোনা। বুঝা গেল? যেখান থেকে আমরা দেখেছি হায়োসিন, অ্যাট্রোপিন এ সমস্ত জিনিস পাওয়া যায়, হায়োসিন, অ্যাট্রোপিন, যাদের মধ্যে অ্যান্টি কোলিনার্জিক প্রপার্টি আছে। এটা হচ্ছে ট্রোপেন অ্যালকালয়েডের এক্সাম্পল, ট্রোপেন অ্যালকালয়েড। বুঝা গেল? তো এই আমি দুটো ড্রাগের নামও ডিসকাস করে দিলাম এখানে। চলো নেক্সট কোশ্চেনে যা যাক। নেক্সট কোশ্চেন আমাদের আছে 1-fluoro-2,4 ডাইনাইট্রোবেনজিন ইজ অলসো নোন অ্যাজ, কোশ্চেন নাম্বার 64, অলসো নোন অ্যাজ সাঙ্গার রিয়েজেন্ট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিসে ইউজ করা হয়, ইউজ করা হয় আমাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স জানার জন্যে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, জানার জন্যে ইউজ করা হয় স্যাঙ্গার রিয়েজেন্ট টেস্ট। কোথায় পেছন থেকে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, প্রোটিন, তার প্রোটিনের আইডেন্টিফিকেশান টেস্ট হচ্ছে আমাদের স্যাঙ্গার রিয়েজেন্ট টেস্ট, যেখানে রিয়েজেন্ট হিসেবে 1-fluoro-2,4 ডাইনাইট্রোবেনজিনকে ইউজ করা হয়। শাখাগুছি টেস্ট, এইটাও ইউজ করা হয় আমাদের প্রোটিনের ক্ষেত্রে, অ্যামাইনো অ্যাসিডের মেনলি আর্জিনিনের জন্য ইউজ করা হয়, আর্জিনিন টেস্ট। যেখানে কি রিয়েজেন্ট ইউজ করা হয়, রিয়েজেন্ট ইউজ করা হয় আলফা ন্যাপথল, তার সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট, ইউজ করা হয়। বুঝা গেল? খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে শাখাগুছি টেস্ট। তার সাথে বিভিন্ন টেস্ট আছে, যেমন হিলার টেস্ট হচ্ছে ইউরিনের মধ্যে অ্যালবুমিন প্রেজেন্ট আছে নাকি সেটা ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়। বাইরুয়েট টেস্ট কিসে ইউজ করা হয়, পেপটাইড বন্ড ডিটারমিনেশন করার জন্য, পেপটাইড বন্ড, মনে থাকবে। পল টেস্ট কিসের জন্য ইউজ করা হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিসের জন্য ইউজ করা হয়, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডের জন্য, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড মধ্যে কোন রিং প্রেজেন্ট থাকে, ইমিডাজোল রিং প্রেজেন্ট থাকে হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, সেটা ডিটেক্ট করার জন্য ইউজ করা হয় আমাদের পল টেস্ট। যেরকম মিলন টেস্ট, জ্যান্থোপোটিক টেস্ট,
জ্যান্থো কিসের জন্য ইউজ করা হয়? টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের জন্য। ক্লিয়ার? আমরা দেখেছিলাম প্রিভিয়াস ইয়ারের জিলেটের 2024 যদিও কোশ্চেন, সেখানে আমরা কী দেখেছিলাম যে হিস্টামিন সিনথেসিস কোথা থেকে হয়? হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে সিনথেসিস হয়। কোন এনজাইম কাজে লাগে? হিস্টিডিন ডি কার্বক্সিলেজ এনজাইম হেল্প করে। আর কোফ্যাক্টর হিসাবে কে ইউজ করে? পাইরিডক্সিন ফসফেট, যেটা হচ্ছে ভিটামিন B6-এর কোফ্যাক্টর হিসাবে এখানে কাজ করে। হিস্টিডিনের মধ্যে প্রেজেন্ট থাকা ইমিডাজল রিং আমরা দেখেছি অলরেডি, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দিস এ ইমিউনোমডিউলেটরি ড্রাগ? ইমিউনোমডিউলেটরি অ্যাকশন আছে আমাদের ড্রাগের নাম হচ্ছে আমাদের অশ্বগন্ধা। অশ্বগন্ধার মধ্যে ইমিউনিটরি প্রপার্টি আছে। অশ্বগন্ধা যার সিনোনিম হচ্ছে উইন্টার চেরি। কোথা থেকে অবটেন্ড হয়? অবটেন ফ্রম ড্রাইড রুট অ্যান্ড স্টিম অফ প্ল্যান্ট উইথেনিয়া সমিফেরা, ফ্যামিলি সোলানেসি। কেমিক্যাল কনস্টিটিউন্ট উইথেনি, সোমনিফেরিন, উইথেনিলয়েড, যেটা হচ্ছে স্টেরয়েড আর ল্যাকটোন। এই কারণে কী বলা হয়? স্টেরয়েডাল অ্যালকালয়েড, কারণ এর মধ্যে স্টেরয়েডাল রিং প্রেজেন্ট আছে, বুঝা গেল? তার সাথে সিটোডিসাইড 7 and 8 পাওয়া যায়। তার সাথে কিসে ইউজ করা হয়? ইমিউনোমডিউলেটরি অ্যাক্টিভিটি আছে, অ্যান্টি স্ট্রেস অ্যাক্টিভিটি আছে, সিডেটিভ হিপনোটিক অ্যাক্টিভিটি আছে, আর স্টেরয়েডাল অ্যালকালয়েড যেটা আমি বললাম। তো এই অশ্বগন্ধা যার উইন্টার চেরি নামে পরিচিত, মনে থাকবে। এই আমলা ডিজিটালিস এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ডিজিটালিস থেকে বহুত কোশ্চেন দেওয়া গেছে জিলেটে। ডিজিটালের কেমিক্যাল কনস্টিটিউন্টের উপরও কোশ্চেন দেওয়া গেছে, যে আমার এখান থেকে ডিজিটক্সিন পাওয়া যায়, ডিজিটক্সিনের মেকানিজম অ্যাকশান কী, কোথায় কাজ করে, এর এফেক্ট কী, যেমন পজিটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, কোন রিসেপ্টরে কাজ করে, কোন চ্যানেলে কাজ করে, সোডিয়াম পটাশিয়াম চ্যানেলে কাজ করে, সোডিয়াম পটাশিয়াম ATPase চ্যানেলকে ইনহিবিট করে এরা। তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে যেটা একটা কার্ডিয়াক গ্লাইকোসাইড, কার্ডিওটনিক বলা হয়, কোথা থেকে অবটেন্ড হয়? ডিজিটালিস পারপুরিয়া থেকে অবটেন্ড হয়। ডিজিটালিস পারপুরিয়া থেকে অবটেন্ড হয়, যার ফ্যামিলি কি? স্ক্লোরোফুরিয়াসি ফ্যামিলির ড্রাগ। স্ক্লোরোফুরিয়াসি ফ্যামিলির ড্রাগ আমার হচ্ছে ডিজিটালিস, বুঝা গেল? যাকে আমরা ড্রাইড করি টেম্পারেচার বিলো 60 ডিগ্রি সেলসিয়াস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ড্রাইড করা হয় বিলো 60 ডিগ্রি টেম্পারেচারে। যার সিনোনিম কি? ফক্স গ্লোভ লিভ। এখান থেকে কী পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় পারপুরিয়া গ্লাইকোসাইড A and B। পারপুরিয়া গ্লাইকোসাইড A অ্যান্ড পারপুরিয়া গ্লাইকোসাইড B। এই A আর B কে যদি হাইড্রোলাইসিস করা হয়, তাহলে আমরা এখান থেকে মেন যে ড্রাগ সেটা পাওয়া যায়। পারপুরিয়া A থেকে পাওয়া যায় ডিজিটক্সিন প্লাস গ্লুকোজ। পারপুরিয়া গ্লাইকোসাইড B থেকে কী পাওয়া যায়? জিটক্সিন প্লাস গ্লুকোজ। এটা গ্লুকোজ পাওয়া যাচ্ছে। এটা কি? কার্ডিয়াক গ্লাইকোসাইডের মধ্যে পাওয়া যায় বলেছিলাম আমি, গ্লাইকন পার্ট থাকে, প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি। গ্লাইকন পার্ট নন সুগার, আর গ্লাইকন পার্ট সুগার হয়ে থাকে, যেখানে ক্লিয়ার টেস্ট পারফর্ম করা হয়। ক্লিয়ার টেস্ট কিসের জন্য ব্যবহার করা হয়? ডিজিটক্স সুগারের জন্যে, তাই তো? গ্লাইকন পার্টের জন্যে কোশ্চেন দেখা যায়, অনেক কোশ্চেন দেওয়া গেছে ডিজিটালিসের উপর বেস করে। আর আমলাকে কি বলা হয়? ইন্ডিয়ান গুসবেরি আমলাকে বলা হয়, তাই তো? এই আমলা কোথা থেকে অবটেন্ড হয়? অ্যাম্বেলিকা অফিসিনালিস থেকে অবটেন্ড হয়। ফ্রুট থেকে পাওয়া যায় যদিও, অ্যাম্বেলিকা
অফিসিনালিস। আমরা সবাই খেয়েছি আমলকি, সেই আমলকি হচ্ছে আমলা, যেটা অ্যাম্বেলিকা অফিসিনালিস থেকে পাওয়া যায়, গাছের ফ্রুট। আমরা দেখেছি ফ্রুটই খাই। এর ফ্যামিলি কি? ইউফোরবিয়েসি ফ্যামিলির ড্রাগ। ইউফোরবিয়েসি বিএসি ফ্যামিলির ড্রাগ, যেখানে মেন কেমিক্যাল কনস্টিটিউট কি? ভিটামিন সি প্রেজেন্ট থাকে এখানে খুব বেশি পরিমাণে, আমলা। বুঝা গেল? ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। চলো নেক্সট কোশ্চেন। সিড জেলস পাউডার ইজ এ, সিড জেল পাউডার ইজ এ কম্পাউন্ড ইফারভেসেন্ট পাউডারের এক্সাম্পল একটা। ইফারভেসেন্ট পাউডার এর এক্সাম্পল হচ্ছে আমাদের এটা। ডাস্টিং পাউডার কাকে বলে? অ্যাকচুয়ালি পাউডার কাকে বলে? প্রিভিয়াসের একটা কোশ্চেন দেখা ছিল পাউডারের সিনোনিম। পাউডারের সিনোনিম কি জানো? পালভিস। পাউডারের সিনোনিম পালভিস, যেটা অলরেডি প্রিভিয়াসের একটা কোশ্চেন দেওয়া গেছে। জিলেটেই কোশ্চেন দেওয়া গেছে পাউডারের উপর বেস করে, যে পাউডার আর মোর স্টেবল দেন লিকুইড ডোজেস ফর্ম। পাউডাররা মোর স্টেবল হয়ে থাকে দেন লিকুইড ডোজেস ফর্ম। মোর স্টেবল দেন লিকুইড ডোজেস ফর্ম। বুঝা গেল? লিকুইড ডোজেস ফর্ম থেকে এরা মোর স্টেবল হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট লাইন, বিভিন্ন ট্রু ফলস টাইপের, এক্সেপ্ট এই টাইপের কোশ্চেন দেখা যায় এখান থেকে। আর কি হয়ে থাকে পাউডারদের ক্ষেত্রে? এরা এদের ইনকম্প্যাটিবিলিটিও লেস হয়ে থাকে দেন লিকুইড ডোজেস ফর্ম। ইনকম্প্যাটিবিলিটি আর লেস দেন লিকুইড ডোজেস ফর্ম। বুঝলো? লিকুইড ডোজেস ফর্ম থেকে এদের ইনকম্প্যাটিবিলিটিও লেস হয়ে থাকে। ভালো, তার মানে এগুলো এদের অ্যাডভান্টেজ এগুলো। কিন্তু এদের ডিসঅ্যাডভান্টেজ কিছু পাওয়া যায়, যেমন কোনো ডিলুকসেন্ট বা হাইগ্রোস্কোপিক এই জাতীয় সাবস্ট্যান্সকে আমরা পাউডার ফর্মে ডেলিভারি করতে পারি না বা ডিসপেন্স করতে পারি না। এটা জাস্ট একটা এদের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যায়, কিন্তু এই দুটো অ্যাডভান্টেজ এদের। ডিলিকুয়েশন বা হাইগ্রোস্কোপিক মানে কি? হাইগ্রোস্কোপিক মানে নাম শুনেই বুঝতে পারছি যারা কি করে, অ্যাবজর্ব করে ওয়াটার। কোথা থেকে ওয়াটার অ্যাবজর্ব করে? ফ্রম ওয়াটার বা ময়েশ্চার অ্যাবজর্ব করে। কোথা থেকে? ফ্রম অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করে নেয়। এবং ডিলিকুয়েশন মানে কি? এই যে অ্যাবজর্ব করছে, যদি বেশি পরিমাণে অ্যাবজর্ব করে বা কিছু হয়, এমন কিছু ড্রাগ পাওয়া যায় তারা লিকুইড স্টেটে চলে যায়, সলিউশন ফর্মেশন করে দেয়, সেই কন্ডিশনটিকে বলা হয় ডিলিকুয়েশন। বুঝা গেল? ডাস্টিং পাউডারকে কেবলমাত্র থেরাপিউটিক অ্যাক্টিভিটির জন্য ইউজ করা হয়। ডাস্টিং পাউডারের মধ্যে দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেডিকেল ডাস্টিং পাউডার, একটা হচ্ছে সার্জিক্যাল ডাস্টিং পাউডার। মেডিকেল ডাস্টিং পাউডার আর সার্জিক্যাল ডাস্টিং পাউডার দু টাইপের ডাস্টিং পাউডার হয়ে থাকে। যেটা মেডিকেল ডাস্টিং পাউডার, দুটোকে সুপারফিশিয়ালি ইউজ করা হয়, কিন্তু মেডিকেল ডাস্টিং পাউডারকে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট, এদেরকে কখনোই শুড নট বি অ্যাপ্লাইড ইন ওপেন উন্ড। ওপেন উন্ডে কখনো এদেরকে অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু এই সার্জিক্যাল পাউডারকে আমরা এই সার্জিক্যাল নাম শুনে বুঝতে পারছি, যেহেতু সার্জিক্যাল মাস্ট বি স্টেরাইল, তার সাথে এদেরকে যেহেতু স্টেরাইল হচ্ছে, এদেরকে ওপেন উন্ডে আমরা অ্যাপ্লাই করতে পারি। বুঝলো? খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা জানোই আমি ইম্পর্টেন্ট যেগুলো লাইন হয় সেগুলো ছাড়াই বলি না, যেগুলো কোশ্চেন দেখা গেছে বারবার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, এবং কনসেপ্ট ক্লিয়ার করা দরকার যেগুলো। বুঝলো? ওপেন উন্ডে অ্যাপ্লাই করা হয়। ড্রট কাদেরকে বলা হয়? ড্রট হচ্ছে কি একটা কনসেপ্ট যেখানে হচ্ছে কি মেনলি কী করা হয়, লিকুইড ওরাল প্রিপারেশানকে রাখা হয়, কিন্তু লার্জ ডোজে। লার্জ ডোজ বলতে মোর দ্যান 50 ml। এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে, কি 2 or more তো ডোজেস ফর্ম হতে হবে, এবং 50 ml এর উপরে হতে হবে। সেগুলোকে একসাথে সিঙ্গেল ডোজেজে রাখার কন্টেনারের সিস্টেম, সেটাকেই বলা হয় ড্রট। মানে কি? যে লিকুইড ওরাল প্রিপারেশন একটা, যেখানে কি হয়, কন্টেন করে 1 or 2 লার্জ ডোজেস অ্যাবাউট 50 ml, তাকে কি করা হয়, একটা সিঙ্গেল ডোজে রেখে দেওয়া হয়, তাদেরকে বলা হয়
ড্রট খুবই ইম্পর্টেন্ট। 50 ml 2 or more large doses form given in a single 15 ml single। তো এই যে লাইনগুলো কোশ্চেনের মধ্যে এরকম শব্দ দেখতে পেলে যে 50 ml দেখতে পাচ্ছি, 2 or more লার্জ ডোজেস ফর্ম দেখতে পাচ্ছি অ্যাবাউট 50 ml, যাদেরকে রাখা হচ্ছে সিঙ্গেল ডোজ কন্টেনারে, এরকম এই মেন লাইন এগুলো হাইলাইট কোশ্চেনে দেখতে পেলে অ্যান্সার ডটে দাগ মেরে দেবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। শিডিউল পি। শিডিউল পি এর মধ্যে কী কী রাখা আছে আমরা পড়েছি। শিডিউল আমি আগেও বলেছি শিডিউল খুবই ইম্পর্ট্যান্ট। শিডিউলগুলো মোট পড়েই নেবে, দুটো কোশ্চেন কমন পাবেই শিডিউল থেকে। এখানে আমরা দেখলাম শিডিউল যে অলরেডি দেখেছি, যেখানে যার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রোহাইবিটেড, যেখানে জানলেভা বিভিন্ন ড্রাগ যেগুলোকে কিওর করা পসিবল নয়, বুঝা গেল, তাদেরকে শিডিউল জে এর আন্ডারে রাখা হয়েছে। সেরকম শিডিউল পি, পি ফর লাইফ পিরিয়ড, পি দিয়ে লাইফ পিরিয়ড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর P1 যদি থাকে, P1 হচ্ছে আমাদের প্যাক সাইজ। P1 হচ্ছে প্যাক সাইজ। আর যদি পি থাকে কেবলমাত্র পি, তাহলে লাইফ পিরিয়ড। আর প্যাকিং অফ ড্রাগ থাকলে P1 থাকলে প্যাকিং অফ ড্রাগ করতাম। এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা দেখেছি অলরেডি এখানে রিপিটেড কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, এর যে এম, শিডিউল এম এর কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট। শিডিউল ইউ, শিডিউল এস যেখানে স্ট্যান্ডার্ড ফর কসমেটিক্স, তার সাথে বিভিন্ন শিডিউল সি যেখানে বায়োলজিক্যাল প্রেসার প্রোডাক্ট, তার সাথে শিডিউল এফ, তাই তো, যে ব্লাড ব্যাঙ্ক শিডিউল এফ, তার সাথে আমরা বিভিন্ন শিডিউল F1 যেখানে ভ্যাকসিন জাতীয়, F2 সার্জিক্যাল ড্রেসিং, F3তে আম্বিকাল ট্রেপ, F অপথ্যালমিক প্রিপারেশান, তাই তো, খুবই ইম্পর্টেন্ট। শিডিউল এইচ যেখানে আমরা প্রেসক্রাইব ড্রাগ, রিটেল মেডিকেল প্র্যাকটিসের। শিডিউল জে জানি কী হয়, মেডিকেল সুপারভিশন দরকার পড়ে, শিডিউল জে খুবই ইম্পর্টেন্ট। শিডিউল এল গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস, শিডিউল এ অ্যাপ্লিকেশান, শিডিউল বি ফিজ, তাই তো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে রিপিট করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের আছে ইনভার্ট সুগার কনসিস্ট অফ ইকুয়াল পার্ট অফ। ইনভার্ট সুগার কনসিস্ট অফ ইকুয়াল পার্ট অফ, আগে আমাকে জানতে হবে তাহলে ইনভার্ট সুগার কি। ইনভার্ট সুগার কাকে বলে? ইনভার্ট সুগার বলা হয় সুক্রোজকে। সুক্রোজকে বলা হয় ইনভার্ট সুগার। আর কি নাম আছে সুক্রোজের? একে ইনভার্ট সুগার বলা হয়, একে কেন সুগার বলা হয়, একে কেন সুগার বলা হয়, ইনভার্ট সুগার বলা হয়, একে টেবিল সুগার বলা হয়। কোশ্চেন দেখা যাচ্ছে কিন্তু সিনোনিম মনে রাখতে হবে পরীক্ষায়। একে নন রিডিউসিং সুগার বলা হয় বা নন রিডিউসিং ডাইস্যাকারাইড, সুগার বা ডাইস্যাকারাইড যাই বলো, নন রিডিউসিং। নন রিডিউসিং মানে এখানে কোনো ফ্রি অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকে না। নো ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ, নো ফ্রি অ্যালডিহাইড কিটো গ্রুপ, নো ফ্রি অ্যালডিহাইড কিটো গ্রুপ তাকে বলা হয় নন রিডিউসিং। আর যদি ফ্রি অ্যালডিহাইড কিটো গ্রুপ থাকে তাকে বলা হয় রিডিউসিং সুগার, বুঝা গেল। তো ইনভার্ট সুগার বলা হয় সুক্রোজকে। সুক্রোজের মধ্যে কী প্রেজেন্ট থাকে? সুক্রোজের মধ্যে প্রেজেন্ট থাকে ইকুয়াল পার্ট অফ আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ মিলে তৈরি হয় সুক্রোজ। এরা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড তৈরি করছে, নন রিডিউসিং ডাইস্যাকারাইড বললাম। এরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো আমাদের মনোস্যাকারাইড। তো অপশানে কোন অপশানে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ? অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ ইকুয়াল পার্ট নিয়ে ইনভার্ট সুগার সুক্রোজ তৈরি করে। সেরকম ইম্পর্টেন্ট ল্যাকটোজ, ল্যাকটোজকে কী বলা হয়? মিল্ক সুগার, মিল্ক সুগার। আর কি আছে আমাদের? ম্যালটোজ। এই ল্যাকটোজ আর ম্যালটোজকে কী বলা হয়? রিডিউসিং ডাইস্যাকারাইড। মানে এখানে ফ্রি অ্যালডিহাইড কিটো গ্রুপ প্রেজেন্ট থাকে, রিডিউসিং ডাইস্যাকারাইড। ক্লিয়ার? তো ল্যাকটোজের মধ্যে কী প্রেজেন্ট থাকে? ল্যাকটোজের মধ্যে প্রেজেন্ট থাকে
বিটা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্যালাক্টোজ। বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্যালাক্টোজ মিলে তৈরি করে ল্যাকটোজ। ম্যালটোজে কী পেন থাকে? ম্যালটোজে পেন থাকে আলফা ডি গ্লুকোজ, মানে দুটোই আলফা ডি গ্লুকোজ, আলফা টু আলফা ডি গ্লুকোজ লিখে দাও, দুটো আলফা ডি গ্লুকোজ মিলে তৈরি করে ম্যালটোজ। দেখো আমরা স্টার্চ বা ইনুলিন, এটা কোথায় দেখেছি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক্সপ্লেনেশন করেছি অলরেডি। এরা হেটারোপলিস্যাকারাইড। স্টার্চ কাকে বলে? যেখানে প্রেজেন্ট থাকে পলিমার অফ গ্লুকোজ। আর ইনুলিনের মধ্যে কী প্রেজেন্ট থাকে? পলিমার অফ ফ্রুক্টোজ। পলিমার অফ ফ্রুক্টোজকে বলা হয় ইনুলিন, নট ইনসুলিন, ইলুনিন। বোঝা গেল? ইনুলিন। নেক্সট, ইন্টেন্সিক ফ্যাক্টর ফর অ্যাবজর্পশান অফ আয়রন ইজ। আয়রনের অ্যাবজর্পশানে ইন্টেন্সিক ফ্যাক্টর হিসাবে কে রোল প্লে করে? আয়রন অ্যাবজর্পশানকে হেল্প করে কে? হেল্প করে ভিটামিন বি 12 হেল্প করে আয়রনের অ্যাবজর্পশানে। ভিটামিন বি 12-এর কেমিক্যাল নেম কি? সায়ানোকোবালামাইন। পড়েছি আমরা অলরেডি জিলেট 2024-এরই কোশ্চেন পেপার, যেখানে আমরা ডিসকাস করেছি, পার্ট 1-এ দেখেছি, যেখানে আমরা প্রতিটা ভিটামিনের কেমিক্যাল নেম, সেখানে কী রিং প্রেজেন্ট থাকে, তাদের ডেফিসিয়েন্সিতে কী ডিজিজ হয়, অলরেডি ডিসকাস করেছি। তো ইন্টেন্সিক ফ্যাক্টর অফ আয়রনের অ্যাবজর্পশান, এই আয়রনের অ্যাবজর্পশানে হেল্প প্লে করে ভিটামিন বি 12। তাহলে ভিটামিন বি 12-এর যদি ডেফিসিয়েন্সি হয়, তার মানে আয়রনেরও ডেফিসিয়েন্সি হবে। আর এদের ডেফিসিয়েন্সি হলে কী হয়? অ্যানিমিয়া হয়। আমরা পড়েছি ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সিতে কোন অ্যানিমিয়া হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া। আর আয়রনের ডেফিসিয়েন্সিতে কোন অ্যানিমিয়া হয়? সিডারোপেনিক অ্যানিমিয়া। সিডারোপেনিক অ্যানিমিয়া, যাকে আনাদার নেমে কি বলা হয়? হাইপোক্রোমিক অ্যানিমিয়া। অলরেডি ফার্স্ট কোশ্চেনে ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এল্ডারলি, মোস্ট কমন, মনে পড়ছে? আর ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সিতে কোন অ্যানিমিয়া হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সি হলে অটোমেটিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি হবে, কারণ ভিটামিন বি 12 হেল্প করে আয়রনের অ্যাবজর্পশানকে। আবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ভিটামিন বি 12-এরও কেউ অ্যাবজর্পশানে হেল্প করে একটা জিনিস, তার নাম হচ্ছে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল। ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল। এই ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল আবার কি করে? এই ভিটামিন বি 12-কে অ্যাবজর্পশানে হেল্প করে। তাহলে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল এরও যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কী হবে? পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে, কারণ ভিটামিন বি 12-এর অ্যাবজর্পশন হতে পারছে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল ডেফিসিয়েন্সি কজ হুইচ টাইপ অফ অ্যানিমিয়া? তাহলে কী অ্যানিমিয়া? পার্নিসিয়াস অ্যানিমিয়া, কারণ এই ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল হেল্প করে ভিটামিন বি 12-এর অ্যাবজর্পশানকে। তো এদের ডেফিসিয়েন্সি হলেই পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। আবার ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সি হলে আয়রন অ্যাবজর্পশন হতে পারে। তো এটা কোরিলেটেড হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেন এখন হচ্ছে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল কোথা থেকে আসে, কোথা থেকে সিক্রেশন কোথা থেকে হয়? গ্যাস্ট্রিক সেল থেকে সিক্রেট হয়, আমাদের জিআইটির সেল থেকে। গ্যাস্ট্রিক কোন সেল থেকে সিক্রেট হয়? গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে। প্যারাইটাল সেল, যার অ্যানাদার নেম কি? প্যারাইটাল সেলকে বলা হয় অক্স্যান্টিক সেল। গ্যাস্ট্রিক অক্স্যান্টিক সেল, প্যারাইটাল সেলেরই কিন্তু অ্যানাদার নেম অক্স্যান্টিক সেল, যেখান থেকে HCl তার সাথে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল সিগ্রেশন হয়। বুঝে গেল? গ্যাস্ট্রিকের কোন সেল দিয়ে কি সিগ্রেশন হয়, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার জলদি রিভিশন করে নাও। যেমন গ্যাস্ট্রিক চিপ সেল, যার অ্যানাদার নেম কি? গ্যাস্ট্রিক জাইমোজেনিক সেল। জাইমোজেনিক সেল, যেখান থেকে কি কি সিক্রেশন হয়? সেখান থেকে পেপসিনোজেন, রেনিন, স্পেলিং দেখবে রেনিন, আর RENIN, রেনিন কোথা থেকে সিক্রেট হয়? কিডনি থেকে। আর এটা রেনিন হচ্ছে কি জাইমোজেনিক বা চিপ সেল থেকে সিক্রেট হয়। তার সাথে লাইপেজ,
লাইপেজ ফ্যাটের অ্যাবজর্পশন, পেপসিনোজেন প্রোটিনের অ্যাবজর্পশন করে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই পেপসিনোজেনের অ্যাক্টিভ ফর্ম, পেপসিনোজেন তো প্রোটিনের মেটাবলিজম করে না, কে করে? পেপসিন করে। পেপসিনোজেনই পেপসিনে কনভার্ট হয়, তাহলে এই কনভার্সনটা করে কে? এই কনভার্সনটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। জিলেটের প্রিভিয়াস ইয়ার আরও একটা এমসিকিউ দেখা গেছে গবলেট সেল, যাকেই বলা হয় মিউকাস সেল। মিউকাস সেল, যেখান থেকে কি সিক্রেট হয়? নাম শুনে বুঝতে পারছি, মিউকাস বা মিউসিন সিক্রেট হয়। মিউকাস বা মিউসিন সিক্রেট হয়। তার সাথে এন্টারোক্রোমাফিন সেল, এন্টারোক্রোমাফিন সেল, এন্টারোক্রোমাফিন সেল থেকে সেরোটোনিন, আর এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে সিক্রেট হয় হিস্টামিন। বুঝা গেল? হিস্টামিন। তো এরা সবাই হেল্প করে এই সেলের সিগ্রেশনকে কিন্তু। তো ওই কারণে আমরা দেখেছি পেপটিক আলসার ট্রিটমেন্টে এই হিস্টামিন H2 ব্লকার ইউজ করা হয়, বিভিন্ন সেরোটোনিন ব্লকার ইউজ করা হয়। বুঝা গেল? ভিটামিন এ রেটিনল ডেফিসিয়েন্সিতে কী ডিজিজ দেখা যায়? জেরফথ্যালমিয়া দেখা যায়, তাই তো? জেরফথ্যালমিয়া, নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন ডি ক্যালসিফেরল, তাই তো? ডেফিসিয়েন্সি কী কজ করে? রিকেট ইন চিলড্রেন, অস্টিওম্যালাসিয়া ইন অ্যাডাল্ট। ভিটামিন B6 পাইরিডক্সিন, এইমাত্র বললাম। হিস্টামিন সিনথেসিস হয় হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে, যেখানে রোল প্লে করে হিস্টিডিন ডিকার্বক্সিলেজ এনজাইম। সেই এনজাইমটার একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যে কাজটা কে করে? ভিটামিন B6 এর কোফ্যাক্টর, ভিটামিন B6 বা পাইরিডক্সাল ফসফেট বলা হয়। আর এই ভিটামিন B6কে আমরা কোথায় দেখেছি? টিবি ট্রিটমেন্ট মনে করে, যেখানে আইসোনাইজেট কজ করে পেরিফেরাল নিউরোপ্যাথি। তো পেরিফেরাল নিউরোপ্যাথিকে মিনিমাইজ করার জন্য আইসোনাইজেটের সাথে কম্বিনেশানে ভিটামিন B6 বা পাইরিডক্সিনকে প্রেসক্রাইব করা হয়। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পলিও ভাইরাস মেনলি রিপ্লিকেট ইন, পলিও ভাইরাস কোথায় রেপ্লিকেট হয়? মেনলি রেপ্লিকেট হয় জিআইটি, মেনলি রেপ্লিকেট হয় অ্যাকচুয়ালি আমাদের ইন্টেস্টাইনে। তো যেহেতু জিআইটিও ইন্টেস্টাইনের মধ্যে পড়ে, আমরা জিআইটি লিখে দিলাম। রেপ্লিকেট তো হয় জিআইটিতে, কিন্তু এই ইনফেকশানটা অ্যাকচুয়ালি কোথায় কজ করে? দুটো কিন্তু কোশ্চেন আলাদা। ইনফেকশান কজ করে এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে ব্রেন বা স্পাইনাল কর্ড, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পার্ট, এখানে ইনফেকশান কজ করে। কিন্তু রেপ্লিকেট হয়, মানে রেপ্লিকেট মানে কি? এদের সংখ্যায় বৃদ্ধি পাওয়া, এদের ডিএনএ রেপ্লিকেশন হওয়া, এ সমস্ত হয়ে থাকে জিআইটিতে। এই পোলিও ভাইরাস এর ভ্যাকসিন পাওয়া যায়, দুটো টাইপের ভ্যাকসিন হয়, একটা কিল্ড ভ্যাকসিন, একটা লাইভ ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলা হয়। এই কিল্ড ভ্যাকসিনের এক্সাম্পল কি? স্যালক। আর লাইভ ভ্যাকসিনের স্যাবিন। লাইভ ভ্যাকসিনটা ওরালি দেওয়া হয়, আর কিল ভ্যাকসিনটা ইনজেকশান করা হয় আইভিতে। ক্লিয়ার? তো এই কোন ভ্যাকসিন লাইভ, কিল্ড, তো এও কিন্তু যে একটা কোশ্চেন দেখা গেছে এই টপিকের উপর বেস করে। অলরেডি ডিসকাস করেছি, ফলো চার্ট আমি দিয়েছি, যা দেখো না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো রিভিশন করতে শুরু করো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু পড়তেই হবে না। শুধু প্রতিটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যদি ভিডিওগুলো একবার করে দেখে নাও। নেক্সট কোশ্চেন, অ্যাসক্রিয়াসিস ইজ ট্রান্সমিটেড থ্রু র ভেজিটেবল অ্যান্ড স্যালাড থেকে ট্রান্সমিট হয়। কারণ কি? এই অ্যাসক্রিয়াসিসের যে পজিটিভ অর্গানিজম যারা সারভাইভ করে সয়েলে, মানে মাটিতে, এদের এগ থেকে শুরু করে সমস্ত কিছু, তো মাটিতে এরা আছে। তো এরপর এই মাটিতে কোনো ভেজিটেবল চাষ হয়েছে, তো সেই ভেজিটেবলটা আমরা মানে সেকেন্ডে কোনো আমরা ওয়াশ করলাম না, কিছু করলাম না, জাস্ট এনে স্যালাড হিসাবে খেয়ে নিলাম, বা খেয়ে নিলাম কামড়িয়ে কামড়িয়ে। তো এতে কী হবে? এই মাটিতে চাষ হয়েছে, এই মাটিতে ক্যারেসিস এই পজিটিভ অর্গানিজমটা আছে, সেই ভেজিটেবল বা এই সমস্ত ফুডের আন্ডারে চলে এসেছে, তো সেখান থেকে আমাদের বডিতে চলে যেতে পারে। বুঝা গেল? তো তার মানে কি? এই সমস্ত ভেজিটেবল যেগুলো আমরা ডাইরেক্ট বিভিন্ন আসছে জমিতে বা আমরা বাজারে কিনছি, সেগুলোকে ওয়াশ করে তারপর খেতে হবে। বুঝা গেল? তো ভেজিটেবল বা স্যালাডস থেকে কজ করে স্ক্লেরোসিস, ট্রান্সমিট হয় ইজিলি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হ্যানসেন ডিজিজ ইজ অলসো নোন অ্যাজ,
হ্যানসেন ডিজিজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখা যায় না, কিন্তু দেখা গেছে, কিন্তু আমি অলরেডি পড়েছি কোথায়, লেপ্রোসি। আমি অনলাইন ক্লাসেও পড়িয়েছি, প্লাস আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে লেপ্রোসি, সেখানেও আমি আলোচনা করেছি। তোমরা চাইলে আমি লিঙ্ক এখানে অ্যাড করে দেবো। তো এই হ্যানসেন ডিজিজ, যার অ্যানাদার নেম হচ্ছে লেপ্রোসি, এখানে অপশানে লেপ্রোসি দেওয়া নেই। তো যেহেতু লেপ্রোসি দেওয়া নেই অপশানে, তো আমরা কী অ্যান্সার করবো, টিউবারকিউলোসিস করে রাখতে পারো, কিন্তু কোশ্চেনে এইটাই অপশানে এসেছে। কিন্তু হ্যানসেন ডিজিজ বলা হয় লেপ্রোসিকে। সায়েন্টিস্ট হ্যানসেন তিনি প্রথম ডিসকভার করেছিলেন এই লেপ্রোসিকে। লেপ্রোসিকে বলা হয়, কিন্তু কোশ্চেনটা এরর কোশ্চেন। বুঝলো, এই লেপ্রোসিকে বলা হয় হ্যানসেন ডিজিজ, যার পজিটিভ অর্গানিজম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। আর টিউবারকিউলোসিস কেন করলাম, কারণ এরও পজিটিভ অর্গানিজম অনেকটা সিমিলার আছে, কারণ এখানেও কজ করে মাইকোব্যাকটেরিয়াম আমাদের টিউবারকিউলোসিসও আমি পড়িয়েছি। দেখতে পারো কোন কোন ড্রাগ ইউজ করা হয়, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থেরাপি, এদের ডায়াগনস্টিক টেস্ট, ডটস থেরাপি পারফর্ম করা হয় টিউবারকিউলোসিস, যেখানে ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স চলে। এই লেপ্রোসির বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশান খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন একাডেমিক লেভেলেও কোশ্চেন দেখা যায় লেপ্রোসি ক্লাসিফিকেশান থেকে। টিটেনাস কি, আর লেপ্রোসি টিটেনাস এদেরকে কী ইনফেকশান বলা হয়, সারফেস ইনফেকশান। লেপ্রোসি, টিটেনাস, র্যাবিস এদেরকে সারফেস ইনফেকশন বলা হয়। আর টিউবারকিউলোসিস এয়ারবোর্ন ডিজিজ মানে এটা ড্রপলেটের থ্রুতে ট্রান্সমিট হয়, ড্রপলেট। লেপ্রোসি, টিউবারকিউলোসিস কমিউনিকেবল ডিজিজ। কিন্তু গনেরিয়া, নিসেরিয়া, গনেরি। টিটেনাসের পজিটিভ অর্গানিজম কি, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এডস HIV কজ করে, এডস। বুঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 73, এ ভেরি ফাইন পাউডার ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান হুইচ ক্যান পাস থ্রু সিভ নম্বর। ভেরি ফাইন পাউডার কত নম্বর সিভ নম্বর দিয়ে পাস হতে পারে, এটাই কোশ্চেন এসেছে। কত নম্বর সিভ দিয়ে পাস হয় ভেরি ফাইন পাউডার পাস সিভ নম্বর 120। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, মুখস্থ করে নেবে। তো মুখস্থ করার টেকনিক এইভাবে মুখস্থ করতে পারবে না, মুখস্থ করে এইভাবে যে পরপর প্রথমে কোর্স, মোডারলি ফাইন, ভেরি ফাইন, এইভাবে লিখবে। কোর্স, মোডারলি ফাইন, ভেরি ফাইন, এইভাবে পরপর মুখস্থ করবে, কিছুবার বলবে মুখস্থ হয়ে যাবে। কোর্স, মোডারলি ফাইন, ভেরি ফাইন, তাহলে এই সিকোয়েন্সটা মনে রয়ে যাবে। তারপরে কি মুখস্থ করবে, 10, 22, 44, 85, আচ্ছা এটা 120 হবে। 10, 22, 44, 85, 120, 10, 22, 44, 85, 120। যেমন করে ফোন নাম্বার মুখস্থ করবে, পরপর মুখস্থ হয়ে যাবে। তাহলে পরপর পরীক্ষার হলে এরকম কোশ্চেন দিলে একে কোর্স, মোডারলি ফাইন, ভেরি ফাইন লিখে দিলে, 10, 22, 44, 85, 120 লিখে দিলে। তারপর দেখে নেবে কোর্স 10 নম্বর শিফট দিয়ে, মোডারলি কোর্স 22 নম্বর শিফট দিয়ে, মোডারলি ফাইন 44 নম্বর শিফট দিয়ে, ফাইন 85 নম্বর, ভেরি ফাইন 120, যেটা আমাদের কোশ্চেনে ছিল। ভেরি ফাইন পাস থ্রু শিফট নম্বর 120, মাইক্রোফাইন 350, সুপার ফাইন 90% পাস থ্রু 10 মাইক্রন, আর সিভ থ্রু 40% পার্টিকেল পাস। 40% পার্টিকেল, এই কোর্সের 40% পাস হয়ে যাবে সিভ নম্বর 44 দিয়ে। সেরকম মোডারলি কোর্সের 40% পাস হবে 16, মোডারলি ফাইনের 40% পাস হবে 85 নাম্বার সিভ দিয়ে, ফাইনের 120। আর নর্মাল মেজ অ্যাপারেটাস সাইজ, এখান থেকেও কোশ্চেন দেখা যায়। কোর্সের ক্ষেত্রে 350 মাইক্রোমিটার, মোডারলি কোর্সের 250 মাইক্রোমিটার এবং মোডারলি ফাইনের 180 মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার বলতে এই চিহ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকেও কোশ্চেন দেখা যায়, এই প্যারা থেকেও কোশ্চেন দেখা যায়। তো ভালো করে এটা একবার গো থ্রু করে নেবে।
কি হলো না? তোকে ঠিক চেনাতেই হবে। হ্যাঁ, সে নিচে ঘরে শুয়ে আছে, জানলা থেকে যেমন দেখতে পায়নি দরজাটা আলো জ্বলছে, এমন কথা বললো, চালিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 74, ক্যাপটোপ্রিল লোয়ার্স ব্লাড প্রেশার। আমরা জানি ক্যাপটোপ্রিল, অ্যানাডাপ্রিল, লিসনোপ্রিল এদেরকে ইউজ করা হয় অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টে, যেখানে তারা কী করে, ব্লাড প্রেশার লো করতে হেল্প করে। তো কেন ইউজ করা হয়? ইট ইনহিবিট এনজাইম পেপটাইডাল ডাইপেপটাইড, যেটা কি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমেরই টাইপ, এসিই টাইপ। চলো তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অলরেডি আমরা বিভিন্ন প্রিভিয়াসের ক্লাসে আমরা দেখেছি অ্যান্টি হাইপারটেনসিভে কোন কোন ড্রাগ ইউজ করা হয়। তো এখানে একবার যেহেতু এই সিস্টেমে একবার রাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা একবার পড়ে নাও। দেখো, প্রথমে লিভার থেকে সিক্রেশন হয় অ্যাঞ্জিওটেনসিনোজেন, অ্যাঞ্জিওটেনসিনোজেন কোথা থেকে সিক্রেট হয়? লিভার থেকে। লিভার সিক্রেট করে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই অ্যাঞ্জিওটেনসিনোজেন কিসে কনভার্ট হয়? অ্যাঞ্জিওটেনসিন 1-এ। এই অ্যাঞ্জিওটেনসিন 1 কিসে কনভার্ট হয়? অ্যাঞ্জিওটেনসিন 2-এ কনভার্ট হয়। বুঝা গেল? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কে কনভার্ট করে? কিডনি থেকে সিক্রেট হয় একটা হরমোন যার নাম হচ্ছে রেনিন। রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2-এ কে কনভার্ট করে একটা এনজাইম, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বলা হয়, এসিই। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যে অ্যাঞ্জিওটেনসিন 1-কে অ্যাঞ্জিওটেনসিন 2-এ কনভার্ট করে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কী করে? বাইন্ড হয়। কোথায় বাইন্ড হয়? অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টারে বাইন্ড হয়। এটি রিসেপ্টার লিখে দিলাম, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টারে বাইন্ড হয়। বাইন্ড হয়ে যাওয়ার পর কী করবে? এই বাইন্ড হয়ে যাওয়ার পরে রিলিজ করে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের কাজ কি অলরেডি আমরা পড়েছি। অ্যালডোস্টেরন কী করে? সল্ট এবং ওয়াটারে রিটেনশন করে। সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন। তো ওয়াটার রিটেনশন করছে মানে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করছে, তার কারণে কি হচ্ছে? ব্লাডের ভলিউম কি করছে? ইনক্রিজ করছে। ব্লাডের ভলিউম ইনক্রিজ করা মানে কি? মানেই ব্লাড প্রেশার ইনক্রিজ করছে। ক্লিয়ার? সেরকমই এই অ্যাঞ্জিওটেনসিন 2 যেমন অ্যালডোস্টেরন রিসেপ্টরে বাইন্ড হয়ে অ্যালডোস্টেরন রিলিজ করে এই ব্লাড প্রেশার ইনক্রিজ করছে, সেরকমই অ্যাঞ্জিওটেনসিন 2 আরেকটা পাথওয়ে ফলো করে এর ডাইরেক্ট ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটিও আছে। ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটি ডাইরেক্ট। আর ভ্যাসোকনস্ট্রিকশন হওয়া মানে কি? ব্লাড প্রেশার ইনক্রিজ করবে। তো এইভাবে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আমাদের অল্টারনেটিভ পাথওয়েতে সবসময় কাজ করে, এরকম বডিতে মেনটেন করে। তো যখন ব্লাড প্রেশার অতিরিক্ত ইনক্রিজ করে যায় তখন আমরা ড্রাগ ইউজ করি। সেরকম রেনিনকে যদি ইনহিবিট করে দেওয়া হয় তাহলে কী হবে? অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হবে না। যদি নাই কনভার্ট হয় বাকি পাথগুলো একটাও হবে না, ব্লাড প্রেশার ইনক্রিজ করবে না, তার মানে ব্লাড প্রেশার লো করা যাবে। তো রেনিনকে যদি ইনহিবিট করা যায় তাহলে কিন্তু আমরা ব্লাড প্রেশার লো করতে পারবো, কারণ বাকি পাথওয়েগুলো আর হবে না যদি অ্যাঞ্জিওটেনসিন 1-ই না তৈরি হয়। তাহলে রেনিনকে ইনহিবিট করার জন্য কোন ড্রাগ আছে? ডাইরেক্ট রেনিনকে ইনহিবিট করে অ্যালিস্কেরিন, পড়েছি আমরা অলরেডি ক্লাসিফিকেশনে।
সেরকম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে যদি ইনহিবিট করি তাহলে অ্যানজিওটেনসিন 1 অ্যানজিওটেনসিন 2 এ কনভার্ট হবে না। তো 2 এ যদি কনভার্ট না হয়, 2 কী করে, যে কাজগুলো করে ভ্যাসোকনস্ট্রিকশন, অ্যালডোস্টেরন রিলিজ, ব্লাড প্রেশার ইনক্রিজ করে, এগুলো সব ডিক্রিজ হয়ে যাবে। তাহলে কোন ড্রাগ আছে অ্যালজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর? আমরা এইমাত্র পড়লাম ক্যাপট্রোপিল, এনারেপ্রিল, আর কি লিসনোপ্রিল। বুঝা গেল? সেরকম অ্যালডোস্টেরনকে যদি অ্যান্টাগনিস্ট করা যায় তাহলে অ্যালডোস্টেরন যে কাজটা করছিল সেটা করতে পারবে না, সল্ট আর ওয়াটার রিটেনশন করছিল অ্যালডোস্টেরন, সেটা করতে পারবে না। তো অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আমরা পড়েছি ডাইউরেটিকে, কি অলরেডি পড়েছি স্পাইরোনোল্যাকটোন, স্টেরয়েডাল ডাইউরেটিক আমাদের স্পাইরোনোল্যাকটোন, পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক বলা হয়। তো পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক, স্পাইরোনোল্যাকটোন, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়। বুঝে গেল? আর আমরা সল্ট আর ওয়াটার রিটেনশনকে ইনহিবিট করার জন্য কী ড্রাগ ইউজ করি? বিভিন্ন ডাইউরেটিক ইউজ করে থাকি, লুপ ডাইউরেটিক, থায়াজাইড ডাইউরেটিক, অসমোটিক ডাইউরেটিক, এই সমস্ত ডাইউরেটিক ইউজ করে থাকি। তো এই সমস্ত ড্রাগ হাইপার টেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয়। তো আমাদের কোশ্চেনে ছিল ক্যাপট্রোপিল, এনারেপ্রিল যারা এসি ইনহিবিটরকে ইনহিবিট করে। আর প্রিভিয়াস ইয়ার কি কোশ্চেন দেওয়া গেছে ক্যাপট্রোপিল, এনারেপ্রিল থেকে? একটা ইম্পর্টেন্ট লাইন আমি বলেছিলাম যে এক্সেপ্ট ক্যাপট্রোপিল অ্যান্ড লিসনোপ্রিল, except captopril and lisinopril, all AC inhibitor are pro-drug. মোস্ট ইম্পর্টেন্ট লাইন কোশ্চেন দেখা গেছে। কেরকম কোশ্চেন যায় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রো ড্রাগ, সেখানে ক্যাপটোপিল যদি অপশানে দেয় অ্যান্সার হয়ে যাবে নট, কারণ ক্যাপটোপিল প্রো ড্রাগ নয় একটা। বুঝা গেল? এনালোপ্রিল ইউজ করা হয় না প্রেগনেন্সিতে। আর এসি ইনহিবিটারকে পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক যেমন দেখতে পাচ্ছি আমরা স্পাইরোনোল্যাকটোন, এদের সাথে কম্বাইন্ডে ইউজ করা হয় না। কারণ কি কজ করে? দুজনেই হাইপার ক্যালিমিয়া কজ করে। এই কারণে কখনোই পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিকের সাথে এসি ইনহিবিটার ক্যাপটোপিল, এনালোপ্রিলকে প্রেসক্রাইব করা হয় না। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। ক্লিয়ার? চলো, আই হোপ বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যা যাক। সিফিলিস ইজ কজড বাই, সিফিলিস একটা এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, কি কজ করে? ট্রিপিনোমা প্যালিডোমা, অলরেডি আমরা পার্ট 2 এ দেখেছি। ট্রিপিনোমা প্যালিডোমা কজ করে সিফিলিস। নেসিরিয়া গনেরিয়া, গনেরা কজ করে, গনেরিয়া কজ করে, নাম শুনেই বুঝতে পারছি। চলো নেক্সট কোশ্চেনে যা যাক। বল মিল ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, বল মিল কোন প্রিন্সিপালে কাজ করে? বল মিল কাজ করে আমাদের কম্বাইন্ড ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন, ইম্প্যাক্ট এবং অ্যাট্রিশন এই প্রিন্সিপালে কাজ করে আমাদের বল মিলে কি করা হয়? ব্রিটেল ড্রাগ, ইম্পর্টেন্ট এমসিকিউ, ব্রিটেল ড্রাগের সাইজ রিডাকশান করা হয় আমাদের বল মিলে আমাদের বিভিন্ন অপথ্যালমিক প্যারেন্টাল প্রোডাক্টের সাইজ ইউজ করা হয়। বুঝে গেল? কোন মিলে কোন মেকানিজম ফলো করে দেখে নাও একবার, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। কাটার মিল, কাটার নাম শুনেই বুঝতে পারছি কাটিং। রোলার আমরা দেখেছি রাস্তায় সেরকম টাইপের রোলার। কম্প্রেশন। হ্যামার মিল, ইম্প্যাক্ট। বল মিল যার অ্যানাদার নেম আছে পিম্বেল মিল, টামলিং মিল, হার্ড রিং মিল, খুবই ইম্পর্টেন্ট। এই হার্ড রিং মিল থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, অ্যানাদার নেম অফ বল মিল। ইম্প্যাক্ট অ্যাট্রিশন, ফ্লুইড এনার্জি মিল যেন অ্যানাদার নেম জেট মিল, মাইক্রোনাইজেশন, আলট্রাফাইন গ্রিন্ডার, এরও মেকানিজম সেম জাস্ট লাইক বল মিল, ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন। এডজ রানার মিল, ক্রাশিং অ্যান্ড শেয়ারিং। ক্লয়েড মিল, শেয়ারিং এবং হোমোজিনেশন, এরা এদের ডিসইন্টিগ্রেটর। এর এক প্রিন্সিপাল কি? ইম্প্যাক্ট। বল মিলে কি বললাম? ব্রিটেল ড্রাগের সাইড রিডাকশন করা হয়। আর বল মিলে যে মেশিন আছে সেখানে ড্রাগ 60%
ফিল করা হয়, বাকিটা খালি রাখা হয়, পুরোপুরি ফিল করে দেওয়া হয় না, 60% ফিল করা হয়। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। 60% ভলিউম ফিল করা হয়, অ্যাবাউট 60%, পুরো ফিল করা হয় না। ফ্লুইড এনার্জি মিলে কি করা হয়? ফ্লুইড এনার্জি মানে অ্যান্টিবায়োটিক, ভিটামিন ইউজ করা হয়। ক্লয়েড মিলে বিভিন্ন সাসপেনশন, ইমালশনের জন্য ইউজ করা হয়। কাটার মিল বিভিন্ন ফাইব্রাস সাবস্ট্যান্সের জন্য ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাক্টিভ মেটাবোলাইট অফ স্পাইনোল্যাকটোন। এইমাত্র দেখলাম স্পাইনোল্যাকটোন পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, স্টেরয়েড আর নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। এর অ্যাক্টিভ মেটাবোলাইট কি? ক্যানরিনন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অলরেডি আমরা ডিসক্রাইব করেছি এটা, এই ফ্লো চার্টটা সবসময় আমরা দেখেছি। তো আরেকবার রিপিট করে নাও। প্রোড্রাগ, অ্যাক্টিভ ড্রাগ যেমন প্রোগুয়ানিল, সাইক্লোগুয়ানিল, লিভোডোপা, ডোপামিন, ডেপিনেফ্রিন, এপিনেফ্রিন, সালফার সালাজিন, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, এগুলো প্রোড্রাগ, এদের অ্যাক্টিভ ড্রাগ। এগুলো এদের কোনো অ্যাক্টিভিটি নেই, এরা বডিতে যে ফেজ 1 প্রসেসে মেটাবলিজম হয়ে এই অ্যাক্টিভ মেটাবোলাইট কনভার্ট করে, এদের ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ অ্যাকশন আছে কিন্তু। যেরকম অ্যাসাইক্লোভির ট্রাইফসফেট, আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল নন এপিনেফ্রিন, ক্লফিড্রোগ্লিল, থায়োমেটাবোলাইট, ফ্লুরোইউরাসিল, ফ্লুরোইউরিডিন, মারক্যাপ্টোপিউরিন, মিথাইল মারক্যাপ্টোপিউরিন, রাইবোনিউক্লিয়েটেড। অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ মেটাবোলাইট, অ্যামিট্রিপ্টিলিন, নট্রিপ্টিলিন, কোডেন, এর মরফিন, এদের এটাও অ্যাক্টিভ, দুজনেরই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে কিন্তু এদের। ডায়াজেপাম, অক্সাজেপাম, ডিজক্সিন, ডিজেটক্সিন, মিপ্রামিন, ডেসিপ্রামিন, ফিনাসিটিন, প্যারাসিটামল, প্রিমিডন, ফেনোবারবিটন, স্পাইনোল্যাকটোন, ক্যান্ডিনন। এটা আমাদের কোশ্চেনে ছিল। অ্যালোপিউরিনল, অ্যালোজ্যান্থিন, মরফিন 6 গ্লুকুরোনাইড। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট ফ্লোচার্ট, ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে মেনশন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, অপথ্যালমিক সলিউশন ইজ স্টেরিলাইজড বাই। অপথ্যালমিক সলিউশনকে স্টেরিলাইজ করা হয় কোন প্রসেসে? অটোক্লেভ প্রসেসে। ব্যাকটেরিয়া ফিল্ট্রেশন প্রসেসও করা হয়, কিন্তু যেহেতু এখানে অটোক্লেভ অপশান আছে, আমরা অটোক্লেভটাকেই বেশি প্রেফার করব। বুঝা গেল, যেখানে সমস্ত অপথ্যালমিক যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় তাদের স্টেরিলাইজেশন করা হয় এই প্রসেসের থ্রুতেই। আর যে অটোক্লেভ প্রসেস, সেখানে সবচেয়ে কমন যে ইম্পর্টেন্ট ইউজ সেটা কি? ময়েস্ট স্টেরিলাইজেশন প্রসেসে অপথ্যালমিক প্রোডাক্টের স্টেরিলাইজেশন করা হয়, যেখানে যেন অপথ্যালমিক প্রোডাক্ট বা বিভিন্ন প্যারেন্টাল প্রোডাক্টের মধ্যে কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম, কিছু টাইপের কোনো প্যাথোজেন যাতে প্রেজেন্ট না থাকে, সবাইকে যাতে রিমুভ করে দেয়, কমপ্লিট রিমুভাল করা হয় এখানে। বুঝালো, এদের প্রিন্সিপালও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন অটোক্লেভ, যেখানে ময়েস্ট স্টেরিলাইজেশনের প্রিন্সিপাল কি অলরেডি আমরা ডিসকাস করেছি, কোয়াগুলেশন বা ডিন্যাচুরেশন অফ প্রোটিন, হট এয়ার ওভেন, এর প্রিন্সিপাল কি? থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট, থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট। গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, যেখানে বিভিন্ন রকম গ্যাস ইউজ করা হয়, যেমন প্রোপোল্যাকটোন, ইথাইল অক্সাইড, ফর্মালডিহাইড, সালফার ডাইঅক্সাইড, এ সমস্ত গ্যাসকে ইউজ করা হয়। গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, যেটা একটা কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস, এখানে কি প্রিন্সিপাল ইউজ করা হয়? এখানে অ্যালকাইলেশন বুঝলো। আর ফিল্টারেশন তো ফিজিক্যাল সেপারেশন করা হয়। তো এই হচ্ছে এদের প্রিন্সিপাল, খুবই ইম্পর্টেন্ট। অটোক্লেভ, যেখানে 120 ডিগ্রি সেলসিয়াসে করা হয়, 120 ডিগ্রি সেলসিয়াস 15 মিনিটের মতো রাখা হয় অটোক্লেভ করার সময়। অটোক্লেভে আর কি স্টেরিলাইজ করা হয়? বিভিন্ন সার্জিক্যাল ড্রেসিং, বিভিন্ন ইনজেকশান,
গ্লাসওয়্যারকে স্টেরিলাইজ করা হয় অটোক্লেভে ময়েস্ট স্টেরিলাইজেশন প্রসেসে। আর হট এয়ার ওভেনে সার্জিক্যাল ড্রেসিং পাউডার, ভালো করে দেখো, সার্জিক্যাল ড্রেসিং পাউডারের ক্ষেত্রে হট এয়ার ওভেন, কিন্তু সার্জিক্যাল ড্রেসিং অটোক্লেভে। বিভিন্ন পাউডার জিনিস হট এয়ার ওভেনেই বেশি করা হয়, আর অয়েলি জিনিসকেও করা হয়, কিন্তু অয়েলি জিনিস কখনোই অটোক্লেভে করা হয় না। বিভিন্ন অয়েলি ফ্যাট এদেরকে কখনোই স্টেরিলাইজ করা হয় না আমাদের হট এয়ার ওভেনে। আর গ্যাসিয়াস স্টেরিলাইজেশনে যে সমস্ত স্টেরিলাইজেশন ইউজ করে, যেমন আমাদের বললাম বিভিন্ন সালফার ডাইঅক্সাইড, ফর্মালডিহাইড, বিটা প্রোপোল্যাক্টোন, ইথিলিন অক্সাইডের সাথে আবার কার্বন ডাইঅক্সাইড মিক্স করা হয়, কারণ ইথিলিন অক্সাইড হাইলি ইনফ্লামেবল। তো এদেরকে বিভিন্ন ফামিগেশন অফ রুমে ইউজ করা হয়, রুম ফামিগেশনে ইউজ করা হয়। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ফামিগেশন অফ রুম হুইচ গ্যাস ইজ ইউজড, ফর্মালডিহাইড বা সালফার ডাইঅক্সাইড, এদেরকে ইউজ করে। অপশানে যেটা থাকবে সেটা আমরা মার্ক করে দেবো। ফামিগেশন অফ রুম, তার সাথে ক্যাটগার্ড, থার্মোল্যাবাইল পাউডার, বিভিন্ন কালচার মিডিয়া, তার সাথে বিভিন্ন ক্লথ, যেমন ব্ল্যাঙ্কেট, বুঝলো, বিভিন্ন বুক। তো এদেরকে স্টেরিলাইজ করা হয় গ্যাসিয়াস স্টেরিলাইজেশন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফামিগেশন অফ রুম, সবই ইম্পর্টেন্ট, কিন্তু ফামিগেশন অফ রুম থেকে আর ক্যাটগার্ড আর ব্ল্যাঙ্কেট এখান থেকে বেশি কোশ্চেন দেখা যায়। ফামিগেশন রুম, ক্যাটগার্ড, ব্ল্যাঙ্কেট আর থার্মোল্যাবাইল পাউডার, এই তিনটে বেশি অপশানে দেখা যায়, বুঝলো। কিন্তু বাকিগুলো মনে রাখতে হবে, আমরা যেটা আমাদের মেন মোটো, যে সমস্ত জিনিসকে আমরা একসাথে শিখে নেব। নেক্সট কোশ্চেন, মাসেল অরবিকিউলারিস অকলি ফাউন্ড ইন, এই মাসেলটা কোথায় পাওয়া যায়? এই মাসেলটা পাওয়া যায় চোখে, আমাদের যে চোখের আমরা আইলিড ফেলি, সবসময় উপরে ফেলি, বন্ধ করে খুলি, তো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অরিকেল মাসেল, যে এইখানে জায়গাটায় প্রেজেন্ট আছে। আমরা চোখের পাতা বন্ধ করার সময়, খোলার সময় এই মাসেলের রোল আছে, বুঝলো। তো চোখে প্রেজেন্ট থাকে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম অ্যালোয়েড পার্সেন্টেজ অফ ওয়েট ভেরিয়েশন অফ ট্যাবলেট ওয়েট 325 mg, কত, মানে একটা ট্যাবলেটের যদি ওয়েট 325 mg হয়ে থাকে, তাহলে আমরা কত ম্যাক্সিমাম ওয়েট ভেরিয়েশন, কোনো মানে কিছু মনে হবে না, যে আমরা করে থাকি ওয়েট ভেরিয়েশন করে থাকি, ক্যালকুলেট বিভিন্ন আমরা ইভ্যালুয়েশন, ট্যাবলেটের বিভিন্ন ইভ্যালুয়েশন টেস্ট করে থাকি, সেখানে ইউজ করি, আমরা দেখেছি। তো 325 mg যদি একটা ট্যাবলেটের ওজন হয়ে থাকে, সেক্ষেত্রে তার যদি আমরা ওয়েট ভেরিয়েশন করে থাকি, ওয়েট মেজারমেন্ট করে থাকি, আমরা দেখেছি ওয়েট মেজারমেন্ট করা হয়, ইউনিফর্মিটি ওয়েট করা হয়, যেখানে 20 ট্যাবলেট র্যান্ডমলি 20 ট্যাবলেটকে সিলেক্ট করে নেওয়া হয়। তো সেখানে যদি ট্যাবলেটের ওয়েট 325 mg থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 5% ±5%, মানে 325 যদি 320 বেড়ায় বা 330 mg হয়ে থাকে ট্যাবলেটের ওজন, তাহলে সেক্ষেত্রে আমরা সেইটাকে কিছু মনে করবো না। কিন্তু এর বেশি হয়ে গেলেই তাহলে আমরা প্রোডাকশান করতে হবে। আমরা পড়েছি এরকম জিনিস, বিভিন্ন ভায়াবিলিটি টেস্টিং, ইউনিফর্মিটি টেস্টিং, ডিসইন্টিগ্রেটিং টেস্টিং, ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন হার্ডনেস টেস্টার ইউজ করা হয়, মেকানিক্যাল স্ট্রেংথ। তো এই চারটা দেখে নাও, এখানে থেকে কোশ্চেন দেখা যায়। যদি 80 mg বা তার লেস ট্যাবলেটের ওয়েট হয়ে থাকে আইপি ওয়াইজ, তাহলে 10% ওয়েট ভেরিয়েশন অ্যালোয়েবল হয়ে থাকে। 80 থেকে 250-এর মধ্যে 7.5%, আর মোর দ্যান 250 mg থেকে 5%, যেটা আমাদের কোশ্চেনে ছিল। যদি মোর দ্যান 205 mg হয়ে থাকে, সেক্ষেত্রে 5% ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েট অ্যালাউড করে থাকি আমরা। এটা সবসময় প্লাস মাইনাস হয়ে থাকে, প্লাস মাইনাস, বুঝে গেল। আর ইউএসপি আমাদের ততটা কোশ্চেনে আসে না, তো আইপিটাই ভালো করে মনে রাখো। আইপি 80 mg বা তার লেস থাকলে 10%, 80 থেকে 250 7.5%, আর মোর দেন 250 5%। তো এখানে আমরা 80 অবধি কোশ্চেন, যেটা আমাদের আজকে পার্ট 3-তে ছিল, আমরা কমপ্লিট এক্সপ্লেনেশনের মাধ্যমে কমপ্লিট করলাম।
আই হোপ তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো, বুঝতে পেরেছো সমস্ত কিছু। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।